বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার কাছে মিশরের 3-2 গোলে হারের পর বিখ্যাত ফুটবল কোচ জোসে মরিনহো নাকি ক্ষুব্ধ হয়ে বলেছেন এটা দিনের আলোতে ডাকাতি। এমন একটা দাবি প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এরপর ফ্যাক্ট চেক হলো এবং এই দাবিটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেল না। এর মাঝে আবার একটা ছবি ভাইরাল হলো, সেখানে ক্রস সাইন দেখাচ্ছেন জোসে মরিনহো। ক্যাপশনে দাবি করা হয় মিশরের প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। পরে যাচাই গেল যে এটাও একটা ফেক আইডি। গুজব সীমা ছাড়িয়ে গেল যখন আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক নিয়ে বলিউড অভিনেতা সালমান খান এবং ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভুয়া মন্তব্য ভাইরাল হলো। দর্শক চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। আর্জেন্টিনা মিশর ম্যাচকে দিনের আলোতে ডাকাতি আখ্যা দিয়ে জোসে মরিনহো মন্তব্য করেছেন। এমন একটি দাবি বিভিন্ন গণমাধ্যম সহ ছড়িয়ে পড়ে প্রায় সবকটা সামাজিক মাধ্যমে। মুহূর্তেই দাবিটি ভাইরাল হলে লক্ষ লক্ষ ফুটবল প্রেমী পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়াও জানায়। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় মরিনহোর এমন মন্তব্যের কোনো সঠিক উৎস খুঁজে পাওয়া যায়নি। দাবিটির সূত্রপাত হয় একটি এক্স ও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, যেখানে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছিল না। জোসে মরিনহোর ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্টেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব না থাকায় আল জাজিরাও যাচাই শেষে প্রতিবেদন থেকে ওই মন্তব্য সরিয়ে নিয়ে সংশোধনী প্রকাশ করে। একইভাবে আর্জেন্টিনা মিশর ম্যাচের পর মিশরের প্রতি সংহতি জানিয়ে জোসে মরিনহো এক্স বা ক্রস সাইন দেখিয়ে পোস্ট করেছেন। এমন আরেকটি দাবি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়ায়। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত পেজটি মরিনহোর নয়, বরং তার নামে পরিচালিত একটি ভুয়া ভেরিফাইড পেজের। এছাড়া ভাইরাল ছবিটিও সাম্প্রতিক নয়। এটি 2023 সালে মরিনহোর ইনস্টাগ্রামে প্রকাশিত পুরনো একটি ছবি, যার সঙ্গে আর্জেন্টিনা মিশর ম্যাচের কোনো সম্পর্ক নেই। ওদিকে আর্জেন্টিনা মিশর ম্যাচকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিক্রিয়ার দাবিতে দুটি ভিডিও সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিও দুটি আর্জেন্টিনা মিশর ম্যাচের নয়। একটি ভিডিও মরক্কো কানাডা ম্যাচে মরক্কোর গোলের পরের এবং অন্যটি মরক্কো নেদারল্যান্ডস ম্যাচের দৃশ্য। ভিডিওগুলো অনলাইনে প্রচারিত হয়েছিল আর্জেন্টিনা মিশর ম্যাচের আগেই। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ককে কেন্দ্র করে বলিউড অভিনেতা সালমান খান ও ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নামে দুটি ভুয়া মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এর মধ্যে একটি পোস্ট টিকটকে প্রায় 1,60,000 বার এবং অন্যটি 2 লাখের বেশি ভিউজ অতিক্রম করে। তবে সালমান বা ধোনি কেউই এমন কোনো মন্তব্য করেননি। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ভারতীয় গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এসব বক্তব্যের অস্তিত্ব মেলেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম, এটা নিয়েই আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আগে জানিয়েছি আছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো এবং ফেক নিউজ বিশেষজ্ঞ আসিফ বিন আলী। আসিফ বিন আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আসলে প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করলাম এই অর্থে যে এই বিশ্বকাপকে ঘিরে নজিরবিহীন গুজব বোধহয় এবার ছড়াচ্ছে, এবং বিশেষ করে আর্জেন্টিনা মিশর ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এখানে বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বিখ্যাত কোচ প্রত্যেককে আসলে গুজবের আওতায় আনা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আল জাজিরার মতো একটা আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু বিভ্রান্ত হয়েছে, তারাও এই ফটোকার্ডটি তৈরি করেছে এবং তারা সরিয়ে নিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। ভিউ বাণিজ্য যদি উৎস হয়ে থাকে, মূল উদ্দেশ্য যদি ভিউ বাণিজ্য হয়ে থাকে, তাহলে আসলে গুজব ঠেকাবে কি করে? ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এর আগেও যখন আপনার শোতে অংশগ্রহণ করেছি, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা তখন অনেক বেশি আলোচনা করেছি পলিটিক্যাল ফেক নিউজ নিয়ে। আজকের টপিকটা কিন্তু হচ্ছে খেলা কেন্দ্রিক। এখন মানে আপনার প্রশ্নের উত্তরটা এখান থেকেই দেওয়া যায়। বাজারে যে টপিকে যখন যে চাহিদাটা তৈরি হয়, সেই টপিকে তখন সেই ধরনের ফেক নিউজ চলে আসে। তো যখন রাজনীতি গরম থাকে তখন রাজনীতি রিলেটেড ফেক নিউজ সয়লাভ হয়ে যায়। এখন যেহেতু খেলার বাজার গরম রয়েছে,
এখন দেখবেন যে খেলা নিয়ে প্রচুর ফেক নিউজ রয়েছে। আল জাজিরার যে উদাহরণটা দিলেন, আল জাজিরা নিজে অত্যন্ত ক্রেডিবল এবং ওয়েল এস্টাবলিশ একটা মিডিয়া, কিন্তু দেখেন তার পক্ষেও কিন্তু এই ভুলটা এড়ানো সম্ভব হয়নি, কারণ মানে ডিমান্ডটা এত বেশি যে তারা হয়তোবা ক্রস চেক করার জন্য যে সময়টুকু দেওয়া দরকার সেই সময়টুকু না দিয়ে এটা ব্যবহার করেছে, এবং পরবর্তীতে যদিও তারা একটা দুঃখ প্রকাশ করেছে। আরেকটা এক্সাম্পল আপনাদের রিপোর্টে ছিল, সেটা হচ্ছে যে ব্লু টিক দেওয়া পেজ থেকে মানে কিছু তথ্য এসছে। এখন দেখেন টুইটারের যে সিস্টেম, সেখানে আপনি পেমেন্ট দিয়ে আপনি ব্লু টিকটা নিয়ে নিতে পারবেন। ফেসবুকে একটু ডিফারেন্ট আছে, কিন্তু তারপরেও ফেসবুকের ক্ষেত্রেও আপনি মোটামুটি পেমেন্ট দিয়ে ব্লুটিক নেওয়ার অ্যাপ্লাই করতে পারবেন। সো একটা সময় ছিল ব্লুটুথের ব্যাপারটা যে আপনি কতটুকু ক্রেডিবল, আপনার মানে পাবলিক প্রোফাইল প্রুফ আছে কিনা এন্ড এভরিথিং। এখন কিন্তু পুরো ব্যাপারটা আপনি আসলে টাকা দিয়ে একটা ব্লুটিক কিনে নিতে পারছেন। তো দেখেন যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা কিন্তু এই ব্লুটিকটাকেও ব্যবহার করছে, যে ওকে ফাইন, এটা যেহেতু ব্লুটিক দেওয়া ক্রেডিবল, এখান থেকে আসলে তাহলে মানুষ বেশি দেখবে। তো আসলে এখানে না মানে এই পুরো ইকোসিস্টেমটাকে থামানোর একক কোনো উপায় নেই, একটাই হতে পারে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট কাউন্টারিং চালু রাখা। না, এখানে দেখুন 2-3টে স্টেক হোল্ডার আছে। প্রথমত যিনি গুজব ছড়াচ্ছেন এবং যিনি আসলে ভুক্তভোগী হচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি গুজব ছড়ানোর জন্য এখন একটা উপলক্ষ লাগে, অর্থাৎ যখন যেটা নিয়ে আলোচনা হয় তখন সেটাকে ঘিরে আগে থেকে আমরা বুঝতে পারি যে এই ইস্যুতে গুজব ছড়াবে। কোথাও আগুন লাগলো আমরা জানি সে আগুনকে কেন্দ্র করে গুজব ছড়াবে। ভূমিকম্প হলো আমরা দেখি এখন থেকে 10 বছর আগের ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুশকিল হচ্ছে কেবলমাত্র যারা করছে আর যারা ভুক্তভোগী হচ্ছেন তাদেরই কি দায়িত্ব সমাধান করার? যারা আসলে প্ল্যাটফর্মগুলো চালাচ্ছেন, মেটা কিংবা টেক জায়ান্ট, গুগল সহ অন্যান্য, তাদেরও তো একটা বড় দায়িত্ব আছে। অবশ্যই তাদেরও একটা বড় দায়িত্ব রয়েছে, কারণ মানব সভ্যতার ইতিহাসে সবসময় ফেক নিউজ, গুজব এগুলো ছিল। এখন এটা ভয়ঙ্কর রকমের বেড়েছে, কারণ হচ্ছে আমাদের কানেক্টিভিটি বেড়েছে, এবং কানেক্টিভিটি বাড়ার মাধ্যমগুলো কি কি? ফেসবুক, টুইটার, ইউটিউব, তাই তো? এখন দেখেন আপনি দুটো ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, যে গুজব উৎপাদন করছে একটা দল, আর একটা দল যেটা গুজবের কারণে বিপদে পড়ছে। এখানে কিন্তু আরেকটা ক্যাটাগরিও আছে, সেটা হচ্ছে যারা শখের কারণে গুজব ছড়ায়, একদম, বা ভালোবাসার কারণে গুজব ছড়ায়। তো ধরেন আপনি কোন একটা পার্টিকুলার টিমের খেলোয়াড়, ধরেন আপনি পছন্দ করেন, আর্জেন্টিনাকে পছন্দ করেন, বা ব্রাজিলকে পছন্দ করেন, বা মিশরকে পছন্দ করেন, আপনি দেখবেন যে এই রিলেটেড যে কোনো তথ্য আপনি খুব সহজে ছড়িয়ে দিতে পারবেন, ইভেন আপনার জায়গা থেকে, কারণ আপনার মনে হতে পারে যে এটা হয়তো বা সত্যি। তো এখানে কিন্তু সব গুজবই যে খুব বিশাল কোনো ষড়যন্ত্র নিয়ে হয় ব্যাপারটা কিন্তু তাও না। কিছু কিছু ক্ষেত্রে ফ্যানরাই গুজব ছড়ায়। আমাদেরকে দেখার বিষয় হচ্ছে এই পার্থক্যটা করা, যে কোনটা অর্গানাইজড এবং কাউন্টার মানে ফেক নিউজ ক্যাম্পেইন, অর্গানাইজড ফেক নিউজ ক্যাম্পেইন যেটা সমাজের মতামত পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়, আর কোনটা এই যে ধরেন ফ্যান বেস বা এই ধরনের কন্টেন্ট। এখন যেটা অর্গানাইজড কন্টেন্ট সেটা আটকানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাচ এস ফেসবুক, ইউটিউব, টুইটার, তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, এবং এই রিলেটেড ইউরোপিয়ান ইউনিয়নের কিছু পলিসি রয়েছে, এবং সেখানে ইভেন আপনি যদি কানাডার কথা ধরেন সেখানেও কিন্তু যথেষ্ট স্ট্রং পলিসি রয়েছে। তো কানাডার মতন দেশে কিন্তু ফেক নিউজটা ততটা ছড়াতে পারে না তাদের পলিসির কারণে, কারণ এই প্ল্যাটফর্মগুলো মানতে বাধ্য হয়। কিন্তু আবার আমাদের মতন দেশগুলোতে এটা অনেক ছড়াতে পারে, কারণ আমাদের কোনো পলিসি নেই এখানে, বা আমাদের পলিসি ইমপ্লিমেন্ট করার সক্ষমতাও খুব একটা নেই এই বড় বড় টেক জায়ান্টের উপরে। তো এইখানে তো একটা ইকোনমিক ডিসপ্যারিটি রয়েছে। তবে আপনার মতামতের সাথে আমি একমত যে এখানে মেটা প্ল্যাটফর্মের একটা দায় রয়েছে, এবং মুশকিল হচ্ছে খুব কম সংখ্যক দেশে আছে সেই দায়ের বিপরীতে তাদেরকে কাঠগড়ায় নিয়ে যেতে পেরেছে কিংবা জরিমানা করতে পেরেছে। হাতে গোনা কয়েকটা দেশ বাদে আসলে আমরা দেখিনি। একটা সাজেশন আমরা অনেক জায়গা থেকে পাই যে কোনটা ফেক প্রোফাইল কোনটা আসল প্রোফাইল বোঝার উপায় হচ্ছে ব্লুটুথ দেখে, অর্থাৎ নীল ভেরিফাইড থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে আসল প্রোফাইল। এটা এতদিন ধরে আমরা এটা জানতাম, কিন্তু অন্তত আমি আপনাকে 5 থেকে 6টা প্রোফাইল বলতে পারি যেখান থেকে নিয়মিত গুজব ছড়াচ্ছে, যেটাকে বন্ধ করা যায়নি এবং যেটা আসলে ব্লুটিক ভেরিফাইড। কি করণীয় আসলে রাষ্ট্রের, দেশের, এমনকি সচেতন মানুষের? জি দেখেন এই ক্ষেত্রে কি করণীয় তার একটা এক্সাম্পল বলি। রিসেন্টলি নেপালের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, নেপালে যখন গণঅভ্যুত্থানটা হয়, নেপালের গণঅভ্যুত্থানের একটা ট্রিগারিং পয়েন্ট কিন্তু এখানেও ছিল যে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল। এখন সোশ্যাল মিডিয়া কেন নেপাল বন্ধ করেছিল? কারণ তারা এই টেক জায়ান্টদেরকে তাদের পলিসির আন্ডারে আনতে চাচ্ছিল, কিন্তু যেহেতু সরকার করাপ্ট ছিল এবং সরকারের বিরুদ্ধে মানুষজনের অভিযোগ অনেক বেশি ছিল,
তো এইটাকে কিন্তু একটা স্বাধীনতা বিরোধী মানে ফ্রিডম অফ স্পিচ বিরোধী অ্যাকশন আকারে ট্রিটেড হয়েছে এবং পরবর্তীতে কিন্তু গভর্নমেন্টের পতন ঘটেছে। তো দেখেন এই টেক ইন্ডাস্ট্রি গুলো তাদের পাওয়ার ক্যাপাসিটি অত্যন্ত বেশি। হ্যাঁ, এখন তাদেরকে যদি আপনি এই ধরনের কোনো পলিসি পালনে বাধ্য করতে চান, তাহলে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে, তাদের অ্যাকিউমুলেটিভ পাওয়ার অনেক বেশি কম্পেয়ার টু দিস টেক জায়ান্ট। হ্যাঁ, তো তারা কিন্তু এই টেক জায়ান্ট গুলোকে অনেক, বিশেষ করে শিশুদের নিরাপত্তার জন্য, তারপরে ভিকটিমের নিরাপত্তার জন্য অনেক ধরনের পলিসি পালন করতে বাধ্য করতে পেরেছে। কানাডাতেও তাই, ইভেন প্রাইভেসি পলিসির ক্ষেত্রেও তারা বাধ্য করতে পেরেছে। সো আমাদের ক্ষেত্রে এককভাবে যদি আমি বলি বাংলাদেশ এককভাবে কি করতে পারে, সুযোগ খুবই কম। কারণ বাংলাদেশের নেগোসিয়েশন পাওয়ার, বা শুধু বাংলাদেশ না, ধরুন বাংলাদেশের মতন অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলো নেগোসিয়েশন পাওয়ার কম। সো এখানে একটা আলাপের জায়গা থাকে যে গ্লোবাল কোঅপারেশনের জায়গা থেকে, এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর ভেতরে এই আলাপ আলোচনাগুলো বেশ গত 10-12 বছর ধরেই আছে, যে কিভাবে তারা নিজেদের মধ্যে থেকে এই টেক জয়েন্টের সাথে এক ধরনের নেগোসিয়েশন করতে পারে। তবে এই আলাপগুলো খুবই প্রাইমারি লেভেলে, আন্তর্জাতিক রিলেশন পর্যায়ের খুবই এন্ট্রি লেভেলে। এখানে আপাত দৃষ্টে আসলে কোনো সলিউশন নাই, এখানে আমরা খানিকটা অসহায়। তবে একটা কাজ করা যায় ডোমেস্টিক স্পেসে, সেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মনিটরিংটাকে আরো বেশি সক্ষম করা, এবং আমি এটা নিয়ে আপনার কাছে আসবো, কারণ বলে রাখা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে আমাদের তথ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকমের প্রযুক্তি বিশ্লেষকদের সঙ্গে বসেছিলেন এবং তিনি আসলে অ্যাকশন প্ল্যান চেয়েছেন যে কিভাবে এই পদগুলো বন্ধ করা যায়, আপনার আইডিয়া দেন, আমরা সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করব। সরকারের দিক থেকে আসলে ঠিক এই সময়ে বাজেটের একটা অংশ আসলে এই তথ্য প্রযুক্তি খাতে রাখা হয়েছে, সেই জায়গা থেকে একটা অংশ নিশ্চিতভাবে আসলে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য রাখা হয়েছে। অ্যাকশন প্ল্যানে আসলে কি থাকা উচিত? দেখুন, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে যতটুকু শুনতে পেয়েছি, বা মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, এ বিষয়ে সন্দেহ নেই যে তাদের একটা সদিচ্ছা রয়েছে এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি কাজ করার জন্য। এবং আমি এই সদিচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ডেভেলপিং কান্ট্রিগুলোতে যখনই ফেক নিউজ নিয়ন্ত্রণকে শুধুমাত্র রুলস এবং রেগুলেশনের মাধ্যমে করতে যায়, একটা পর্যায়ে গিয়ে রুলস এবং রেগুলেশনস পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধে ব্যবহার হয়। এটা অ্যাক্রস দ্য আফ্রিকা এবং এশিয়ার কন্টিনেন্টে যতগুলো একাডেমিক রিসার্চ আপনি দেখবেন যে এখানে মানে যে কোনো ধরনের মানে রুলস রেগুলেটরি রিলেটেড ইনভলভমেন্ট একটা পর্যায়ে গিয়ে অনেক সময় নেগেটিভ ফলাফল নিয়ে আসে। আমার প্রথম পরামর্শ থাকবে গভর্নমেন্টের কাছে যে এই ব্যাপারে খুব অ্যাওয়্যার থাকা, কারণ এটা নতুন করে শেখার কিছু নেই। আমরা আফ্রিকান বেশ কয়েকটা কান্ট্রি, বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে শুরু করে সেনেগাল এবং কেনিয়ার কিছু এক্সাম্পলও জানি, যে সেগুলো থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে রেগুলেটরি পলিসি আমাদের লাগবে, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে রেগুলেটরি পলিসি কোনোভাবেই যাতে ফ্রিডম অফ স্পিচকে কার্টেল না করে, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। জি, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে দুটো জিনিসকে আলাদা করার মেকানিজম ডেভেলপ করতে হবে। একটা হলো যে ওই যে যেটা বললাম যে ফ্যান, মানে সাধারণ মানুষ জাস্ট না বুঝে যেটা করছে, হ্যাঁ, এবং সেটা আসলে দূর করার একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। কিন্তু সেকেন্ড যে ক্যাটাগরিটা, যেটাকে খুব স্ট্রিক্টলি ডিল করতে হবে, সেটা হলো অর্গানাইজড ক্যাম্পেইন, অর্থাৎ ফেক নিউজের অর্গানাইজড ক্যাম্পেইন। এবং এক্ষেত্রে সত্যি কথা বলতে কি, সবগুলো রাজনৈতিক দল এবং বড় বড় বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, তারা কিন্তু তখন এটা নজরে আসবে। সো সরকারকে এই পার্থক্যটা করতে হবে যে কোনটা রাজনৈতিক উদ্দেশ্যে অর্থ ইনকামের জন্য করা হচ্ছে, আর কোনটা খুব সাধারণ মানে ভুলের মতন একটা ব্যাপার। সো এই ফাইন লাইনটা মেনটেন করাটাও জরুরি। আমি শেষ করব একটা শেষ পয়েন্ট বলে, সেটা হচ্ছে যে ফেক নিউজ বা এই ধরনের যে ঘটনাগুলো, আমাদেরকে এগুলোর বিচার বিবেচনা করার জন্য, প্রতিরোধ করার জন্য শুধুমাত্র সরকারের তরফ থেকে না, সরকারকে এর সাথে সিভিল সোসাইটি, সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার, তাদেরকে ইনভলভ করতে হবে। এই মাল্টিপল স্টেক হোল্ডার ইনভলভ হলে যে সুবিধাটা হয়, সেটা হলো রেগুলেটরি অ্যাপ্রোচের নেগেটিভ পার্টটা কমে আসে এবং এটার একটা ডেমোক্রেটিক ওয়ে থাকে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে, সরকার যে উদ্যোগই নিক না কেন, আমার প্রত্যাশা থাকবে যে উন্নত দেশগুলোতে এবং অন্যান্য দেশগুলোতে যারা এগুলো ফেস করেছে, তারা ডেমোক্রেটিক ওয়েতে কিভাবে ফেক নিউজকে কাউন্টার করেছে, মিস ইনফরমেশনকে কাউন্টার করেছে, কিন্তু গণতন্ত্রের ওপরে
কোনো রকম আঘাত না করে। সো এই পার্থক্যটা রাখাটা খুব জরুরি। আপনি আসলে চমৎকার 3টা পরামর্শ দিলেন, কিন্তু এর বাইরেও একটা দাবি বা একটা পরামর্শ বেশ জোরে সোরে শোনা যায়, যেটা মন্দের ভালো তাৎক্ষণিক সময়ের জন্য সবচাইতে ভালো একটা উদ্যোগ হতে পারে। সেটা হচ্ছে একটা চুক্তি করে ফেলা। ধরুন ভারত যেটা করেছে, আমাদের 71 টেলিভিশন সহ 6 থেকে 7টা টিভি চ্যানেলে ইউটিউব অংশ সেখানে দেখা যায় না, এবং কোনো একটা কন্টেন্ট তারা চাইলেই সেটা সরাসরি বন্ধ করে ফেলতে পারে। কেন? তারা ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে একটা চুক্তি করেছে। আমরা কি আসলে সেই পথে যেতে পারি কিনা, যেখানে আমাদের একটা কথায় অপতথ্যগুলো তারা উইথড্র করতে পারে? হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে অবশ্যই আমরা এগোতে পারি, তবে এটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের চুক্তির সুফল তখনই পাওয়া যায় যখন আমরা মানে ধরেন ফেসবুককে বা ইউটিউবকে প্রমাণ সহকারে দিতে পারবো, হ্যাঁ, যে এই জিনিসটা ফেক, এই জিনিসটা মিথ্যা। অনেক ক্ষেত্রে কি হয় আমাদের দিক থেকে, যেটা আমরা ইতপূর্বে গভর্নমেন্টের ক্ষেত্রে দেখেছি, হ্যাঁ, এর আগের গভর্নমেন্টের ক্ষেত্রে, যে তারা শুধুমাত্র পলিটিক্যাল অপোনেন্টদেরকে টার্গেট করে এই ধরনের অনুরোধগুলো পাঠাতো। ফলে অনেকগুলো অনুরোধই কিন্তু সোশ্যাল মিডিয়া রাখেন তাদের প্ল্যাটফর্মগুলো। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরনের চুক্তিতে যাওয়া যায়, তবে এটা চুক্তির সাফল্য নির্ভর করবে সরকার কতটা ক্রেডিবল আকারে এটার সাথে এঙ্গেজ হয়, এবং এই চুক্তিগুলোকে তারা বিরোধী মতকে দমন করার জন্য না, বরং যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদেরকে আটকানোর জন্য ব্যবহার করছে। তার মানে ওই টেক জায়ান্টদেরকে এবং ট্রাস্ট জরুরি। টেক জায়ান্টদেরকে আসলে এই আস্থাটা দিতে হবে যে আমরা আসলে পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে আসলে বন্ধ করতে বলছি না। সবশেষ আরেকটা বিষয় একটু যুক্ত করবেন। অনেকেই আসলে এটা বলার চেষ্টা করেন যে আমরা এখন পর্যন্ত ধরুন এই ফেক নিউজ আমরা প্রায় 1.5 বছরের উপরে করছি, কিন্তু কখনো কোনো অপরাধীকে শাস্তি পেতে আমরা দেখিনি। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেক যারা করেন তারা কখনোই আসলে অপরাধীকে শাস্তি পেতে দেখেননি। আপনার মনে হয় কিনা কোনো অপরাধী শাস্তি না পাওয়াটা পরবর্তী গুজবকে আরো উস্কে দেয়, অনুপ্রাণিত করে? অবশ্যই, যদি বিশেষ করে অর্গানাইজড ফেক নিউজ ছড়ানোতে যারা জড়িত থাকেন, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের শাস্তির মেকানিজম না থাকে, অর্থাৎ সেটা জরিমানা হতে পারে, কিংবা সেটা ধরেন তাদের লাইসেন্স বাতিল হতে পারে, অথবা এক ধরনের রিহ্যাবিলিটেশনে পাঠানোর, সেটা যে ধরনেরই হোক না কেন, এই ধরনের শাস্তির অনুপস্থিতি সমাজে এক ধরনের কি বলবো, যে একটা ধারণা তৈরি করে যে আমি যে কোনো কিছু করতে পারি এবং সেটা করলে আমার কোনো শাস্তি হবে না। দেখেন, শাস্তি বলতে আমাদের এখানে তো সবসময় কঠিন শাস্তি মনে করা হয়, হ্যাঁ। আমি এই ক্ষেত্রে শাস্তি বলতে বোঝাচ্ছি জরিমানা একটা খুব ভালো শাস্তি হতে পারে, এবং এই এক্সাম্পলটা আফ্রিকার অনেকগুলো দেশে রয়েছে যারা খুব সাকসেসফুল, কিছু কিছু দেশ, সবগুলো না, 2-1টা দেশ এটা অ্যাপ্লাই করেছে। ইভেন ইউরোপের কয়েকটা এক্সাম্পলও রয়েছে, যে যখনই যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা যদি কোনো পলিটিক্যাল গ্রুপের বিরুদ্ধে অর্গানাইজ ফেক নিউজ ছড়ানোর অভিযোগ আসে, সেটা যদি প্রমাণ হয় তাহলে সেটা এক ধরনের শাস্তি। আবার যদি সেটা ইন্ডিভিজুয়ালি কেউ করে থাকেন, সেই ক্ষেত্রে বড় ধরনের জরিমানা করার জন্য মানে শাস্তির ব্যাপারটা আসলে স্পষ্ট করতে হবে। আমাদের সময় আরেকটা জিনিস, এই টাকাটা কিন্তু এনে আবার ব্যবহার করা যায় ফ্যাক্ট চেকারদেরকে ট্রেনিং করার জন্য। সো এটা একটা মানে টু ওয়ে অ্যাপ্রোচ হতে পারে। একদম, মানে আসলে ফ্যাক্ট চেক করার জন্য আমাদের আসলে ফ্যাক্ট চেকের জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করাটা জরুরি, যেটা আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই নতুন নতুন আরো কিছু পরামর্শ আমরা পেতে থাকবো আপনার কাছ থেকে। দর্শক, ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো এবং ফেক নিউজ বিশেষজ্ঞ আসিফ বিন আলী, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন যে কোনো খবর দিয়ে আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেলাটি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকেও যোগাযোগ করতে পারেন facebook.com/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদের শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।